সকলকে আমার আনন্দে জয় করুন। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন, যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই দেখবে, ঠকে আসবে। ঠিক তাই। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর যখন হিমায়তপুরে পাবনা আশ্রম পরিচালনা করলেন, তারই একটি বাস্তব কাহিনী নিয়ে আসবো আজ। কিভাবে তাকে পরীক্ষা করতে যে ঠকে আসতে হলো প্রত্যেককে। শুনুন এই কাহিনীটি আজ। হিমায়তপুরে সেখানে তুমুল উৎসাহে সেজে উঠেছে সৎসঙ্গ আশ্রম। গড়ে উঠেছে কেমিক্যাল ওয়ার্কসের তৈরি। ওই কেমিক্যাল ওয়ার্কসে তৈরি হচ্ছে ফেসেজ ওষুধ। গড়ে উঠেছে বিজ্ঞাপন গবেষণাগার। তারপর গড়ে উঠেছে তপবন বিদ্যালয়। আরও গড়ে উঠেছে নাম হসপিটাল, লাইফ রিসার্চ সোসাইটি। সবই চলছে অকল্পনীয় কর্মকাণ্ড। মধ্যমণি পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তিনিও এই সকল কর্মকাণ্ডে জড়িয়ে আছেন। সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু এই ব্যাপার স্যাপার অনেকের পক্ষে ঈর্ষণীয় হয়ে উঠতে লাগলো। প্রচলিত সংস্কারগুলোর সাথে বিরোধ লাগলো। তারা প্রত্যেকেই বলতে লাগলো, এই আশ্রমে মেয়েদের লেখাপড়া শেখানো হয়, অনেক দিক দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলার প্রগতিশীল পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে অনেকের আপত্তিও আছে। মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখনই তার দেওয়া মঙ্গলটার অভ্যস্ত সংস্কারের সাথে বিরোধ উপস্থিত হয়। আর তাই প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসমণ্ডিত হন। শ্রী শ্রী ঠাকুরের এইসব কর্মকাণ্ড সংকীর্ণ, গণ্ডিবদ্ধ পারিবারিক দৃষ্টিভঙ্গিতে নিন্দার বিষয় হয়ে উঠতে লাগলো। ছড়াতে লাগলো ঠাকুর নাকি জাদু জানে, ওই আশ্রমে মানুষজন মেয়েদের সম্মোহন করে আটকে রাখে, তাদের নিয়ে নাকি অন্যান্য অনেক কাজ চলে, মেয়েদের নিয়ে চলে যথেচার। সময় এগুতে থাকলো। ঠাকুরের প্রতি এবং আশ্রমের প্রতি অনুগামী মানুষের সংখ্যা যেমন বাড়তে থাকলো, তেমনিভাবেই শত্রুর সংখ্যাও আশ্রমের অনেক বাড়তে লাগলো। আশ্রমকে গতিরোধ করতে, আশ্রমের নামে মিথ্যা ছড়ানোর জন্য এরা উঠে পড়ে লাগলো। বলা হতে লাগলো আশ্রমের মধ্যে নানান ধরনের সমাজবিরোধী কার্যকলাপ সাধিত হয়, মেয়েদের নিয়ে কিচ্ছা কেলেঙ্কারি চলে। দেখতে দেখতে এই নিন্দাবাদ সরকারি পর্যায়ের উচ্চস্তর পর্যন্ত পৌঁছে গেল। তখন ব্রিটিশ শাসন চলছে। পাবনা তখন প্রশাসনিকভাবে রাজশাহী ডিভিশনের অন্তর্গত। রাজশাহী ডিভিশনের কমিশনার দুর্দণ্ড প্রতাপ আইসিএস অফিসার FU বর্ড রবার্টসন। তার সামনে বড় বড় পুলিশ অফিসাররাও ভয়ে কাঁপতে থাকে, যার এক কলমের আঁচড়ে সবই ওলটপালট করে দিতে পারে। তার কানে গিয়ে পৌঁছালো এই কথা, সৎসঙ্গ আশ্রমে সমাজবিরোধী কার্যকলাপ চলে। সালটা 1936 সাল, এপ্রিল মাস। প্রচণ্ড গরম পড়া শুরু হচ্ছে। বাংলার রুদ্র প্রকৃতি। হঠাৎ একদিন কোনো পূর্ব অবগতি ছাড়াই আশ্রমে এসে দাঁড়ালো ICS অফিসারের গাড়ি। নেমে এলেন দুর্দণ্ড প্রতাপ FU বর্ড রবার্টসন, সাথে ম্যাজিস্ট্রেটও এসেছেন। আশ্রম দর্শনে অজ্ঞ নেটিভগুলো কি ভণ্ডামি শুরু করেছে, আশ্রমে তা যাচাই করার জন্য সব অপবাদগুলি পুঙ্খানুপুঙ্খভাবে হাতে নাতে যাচাই করবেন, তাই তিনি নিজেই এসেছেন। কিন্তু কি দেখলেন, এসে কুঁড়ে ঘরে টিমের আলোয় বসে অল্প বয়সী কয়েকজন গৃহবধূ ক্যালকুলাস করছেন। কোথাও মেয়েদের সেলাইয়ের ক্লাস হচ্ছে,
কোথাও 50 থেকে 60 বছরের মহিলারা পড়াশোনা করছেন তপবন বিদ্যালয়ে। গিয়ে দেখলেন ছেলেরা ওখানে এখানে মাটি কাঁপাচ্ছে। কোথাও ক্লাস হচ্ছে, মাথা ঘুরে গেল রবার্টসনের। সৎসঙ্গের সেক্রেটারি শ্যামাচরণ মুখোপাধ্যায় তাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। বিস্ময়ে বিমুগ্ধভাবে জিজ্ঞাসা করলেন, রবার্টসন, এ কি স্বপ্নপুরী নাকি অন্য কিছু? কেমিক্যাল ওয়ার্কশনে গিয়ে রসায়নের স্কলার শ্যামাচরণ কোন গাছ থেকে কোন ওষুধ কিভাবে তৈরি করা হয় বোঝাতে থাকলেন রবার্টসনকে। রবার্টসন বলে উঠলেন, এসব কি দেখছি, আপনাদের ঠাকুর এখানে এখানে থাকেন উনি? তাহলে তো শুধু ফিলোসফির টর্চটা করান। তপবন বিদ্যালয়ে ঘুরে বললেন, এখানে পড়াশোনার ধারার সঙ্গে আমাদের অক্সফোর্ড ক্যামব্রিজ ধারণার মিল আছে। ম্যাকনিক্যাল ওয়ার্কশপে তখন এক বিরাট ডায়নামো তৈরি করা হয়েছিল। তাতে একদিকে কাজ হচ্ছে, আরেকদিকে টালিনের কাজ চলছে। রবার্টসন যত দেখছেন ততই অবাক হচ্ছেন। গভীর বিস্ময়ে বলছেন, এই অজপাড়াগাঁয়ে আপনাদের ঠাকুর এত কিছু করান? শ্যামাচরণ বিনয়ে উত্তর দেন, আগে হাঁ, আমাদের ঠাকুর এই হলো প্রকৃত স্বাধীনতা। আমরা এখানে কাউকে জোর করে কিছু করাই না। রবার্টসনকে নিয়ে যাওয়া হলো ঠাকুরের কাছে, একটি পরিচ্ছন্ন ঘরে। তখন বসেছিলেন ঠাকুর। রবার্টসনকে তার সামনে একটি চেয়ারে বসতে বলা হলো। যে দুর্ধর্ষ কমিশনারদের সামনে বড় বড় ইংরেজ অফিসাররাও পর্যন্ত কাঁপে, ঠাকুরের দিকে তাকিয়ে তার মধ্যে কি এক ভাবান্তর উপস্থিত হলো যে তিনি চেয়ার ছেড়ে মাটিতে বসে পড়লেন। অনেক অনুরোধে তাকে চেয়ারে বসানো হলো। রবার্টসন ঠাকুরের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। দুভাষীর কাজ করলেন শ্যামাচরণ। সর্বশেষে ঠাকুরের দিকে তাকিয়ে রবার্টসন বললেন, মনে হচ্ছে যেন একটা নীল আলো দেখতে পাচ্ছি। পরে আশ্রম ছাড়ার আগে শ্যামাচরণকে বলে গেলেন, ইয়াং ম্যান, তোমাকে আমার প্রতিশ্রুতি দেয়া রইল, সৎসঙ্গের জন্য যখন যা দরকার হবে আমার কাছে যাবে। গভীর শ্রদ্ধার সঙ্গে মন্তব্য করলেন তিনি, এবং তিনি বললেন, দ্য আশ্রম উইল প্রুভ এ রিয়েল ফোর্স ইন দ্য প্রভিন্স ফর কমবেটিং আনএমপ্লয়মেন্ট and improving condition of people both materially and morally. I shall be glad to give ashram. I help in my power. আর এটা শুধু মুখের ভাষা নয়। পরবর্তীকালে রবার্টসন রাইডারের চিফ সেক্রেটারি হয়ে যান বাংলায়। তখন ফজলুল হকের নেতৃত্বে চলছে মুসলিম লীগে। মন্ত্রিসভা লীগ বা সৎসঙ্গকে জমি দেওয়ার ব্যাপারে আপত্তি ছিল। তা সত্ত্বেও তার বিরুদ্ধে দাঁড়িয়ে রবার্টসন সৎসঙ্গকে প্রচুর পরিমাণে জমি দিয়েছিলেন। ইংরেজ দাঁড়িয়ে স্বাধীনতার কথা বলতেন না, আবার অহিংস আন্দোলন করে মার খেয়ে জেলে গিয়ে স্বাস্থ্য সময় অপচয় করাও তার পছন্দ নয়। তার একমাত্র কথা হলো, কৃষ্টি ভারত যদি আবার তার নিজের কৃষ্টি সম্পর্কে, পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাস ও পথ সম্পর্কে সচেতন হয়, তাহলে ইংরেজ কেন দুনিয়ার কোনো বিরুদ্ধ শক্তি ভারতকে আটকে রাখতে পারবে না। তাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন এসেছিলেন ঠাকুরের কাছে, ঠাকুর বলেছিলেন, দাসদা, শুধু খদরে কি হবে বলুন দেখি, আর জেলে গেলেই বা কি হবে? ইংরেজকে কি এমনই শক্তিহীন মনে করেন যে এতেই তারা ভয় পেয়ে ভারত ছেড়ে পালিয়ে যাবে? আর যা করলে জেলে যায় না তা করলেই জেলে যায়, আর জেলে গেলে যা হয় তাই হয় স্বাস্থ্য। যার শক্তিক্ষয় হয়, মানুষত্ব নষ্ট হয়। দেশবন্ধু তখন প্রশ্ন করলেন, তবে কি করব? ঠাকুর বললেন, দেশটাকে যদি স্বাধীন করতে যান
তবে কোথায় দেশবাসীর দুঃখ, জনসাধারণের কোথায় অভাব, অন্তরের দরদ দিয়ে বুঝে তা দূর করার জন্য তীব্রভাবে কাজে লাগেন। আর এর ফলে দেশবাসীরা আপনাদের সেবাকে ইংরেজদের সেবার চাইতে বেশি বলে প্রাণে প্রাণে বুঝবে। তখন স্বরাজ স্বরাজ বলে চিৎকার না করলেও স্বরাজ আপনি এসে যাবে। কিন্তু যাই করতে যায় তা ইংরেজরা বাধা দেয়। শ্রী ঠাকুর বললেন, এমন জায়গায় এমন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজটা করতে হবে যাতে কারো সঙ্গে কোনো বিরোধ না বাধে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশে আসে তখন ইংরেজরা এলো ব্যবসার সাথে, তাদের কিস্তি নিয়ে ব্যবসা দিয়ে। তারা দেশবাসীর চাহিদা মেটাতে লাগলো, সেই সঙ্গে নানাভাবে তাদের কালচারকেও এস্টাবলিশ করতে লাগলো। পাদ্রীরা বসিয়ে দিল স্কুল, হাসপাতাল ইত্যাদি। সেসব দিয়ে ক্রমশ তারা দেশবাসীর মন জয় করে নিল। আপনারাও যদি শুধু বক্তৃতা না দিয়ে, ইংরেজকে গালি না দিয়ে দেশের কোথায় ব্যথা তা অনুভব করেন, দেশের সেবায় লেগে যান, তবেই না আপনারা দেশটাকে জয় করতে পারবেন। আমি বুঝি সেবা মানুষের সব রকম অভাব দূর করে। একে যদি পলিটিক্স বলেন তবে আমার পলিটিক্স এটাই।